মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত আছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন জামালপুর ৪ এর জামাতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। অ্যাডভোকেট আব্দুল আওয়াল, আমি আপনার কাছে আসবো, তবে তার আগে আমি আসতে চাই মোহাম্মদ ওয়ারেস আলী মামুন আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তো আর মাত্র ১৪ দিন বাকি। এই যে নির্বাচনী যে প্রচারণা সেটির মাঝপথে আছেন আপনারা, কেমন প্রস্তুতি? আলহামদুলিল্লাহ এই নির্বাচনটি দীর্ঘ ১৭ বছর মানুষের প্রত্যাশিত নির্বাচন, আমাদের সংগ্রামের ফসল এই নির্বাচন। যে কারণে এই নির্বাচনের নিয়ে মানুষের প্রত্যাশাটা অনেক অনেক বেশি, যে দীর্ঘদিন পরে তারা অবাধে একটি ভোট দিবে, সুষ্ঠু নির্বাচন হবে, তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে। এই নির্বাচনকে সামনে রেখে আমরা জনদুয়ারে যাচ্ছি, বিভিন্ন জায়গায় গণসংযোগ করছি, নির্বাচনী পথসভা করছি, প্রচারণা চলছে। আমরা দেখেছি যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে। বিশেষ করে গত ১৭ বছর আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি, দুঃশাসনের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা জনগণের প্রতিটি কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি, যে কারণে আমরা দেখেছি যে জনগণের মধ্যে আমাদের নিয়ে ধানের শীষ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে মহিলাদের মধ্যে আরো বেশি সাড়া পাচ্ছি আমরা। সেই ক্ষেত্রে আগামী দিনের একটি সুন্দর জামালপুর এবং সুন্দর একটি পরিবেশের প্রত্যাশা নিয়ে জামালপুরবাসী ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবে। আমরা এটা জনজোয়ার দেখছি এবং জনজোয়ার তৈরি হয়েছে। জি, ওয়ারেস আলী মামুন, আপনি আমাদের সাথে থাকুন। একটু আসতে চাই আব্দুল আওয়াল আপনার কাছে জানতে চাইবো যে ওয়ারেস আলী মামুনের কাছ থেকে তো জানছিলাম যে জামালপুর জেলার যেই বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ জানছিলাম, আপনার কাছে একটু জানতে চাই যে জামাতে ইসলামী আসলে জামালপুরে প্রচারণা কেমন করছে, তাদের প্রস্তুতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী জামালপুর জেলার ৫টি আসনে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ের সামর্থ্য এবং শক্তি দিয়ে আমরা জনগণের কাছে ইতিমধ্যে হাজির হয়েছি এবং জনমানুষের কাছে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করেছি এবং নির্বাচন শান্তি এবং শান্তিপূর্ণভাবে সহযোগিতার জন্য এবং ভোট কেন্দ্রে জনগণ যাতে অংশগ্রহণ করে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি, আমাদের আহ্বান অব্যাহত আছে। এবং বিশেষ করে নির্বাচন ১২ তারিখের নির্বাচন যে ধরনের প্রস্তুতি একজন দল এবং প্রার্থীর পক্ষে থাকা দরকার, সেই প্রস্তুতিগুলো আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয়ে বাধার সম্মুখীন হচ্ছি। এই বাধার সম্মুখীন গুলো আমরা ইতিমধ্যে কিছু কিছু বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। যেমন আমি গত পরশুদিন এই সরিষাবাড়ি পিং এলাকার দক্ষিণাঞ্চলের ঋষি এলাকায় যারা হিন্দু নিম্নবর্ণের ধর্মাবলম্বী তাদেরকে নিয়ে সমাবেশ করেছি। সমাবেশ করে ফিরে আসার ১ ঘন্টার মাথায় সেখানে গঙ্গা, যিনি আমাদের হিন্দু ভাইদেরকে একত্রিত করেছিলেন, আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেই গঙ্গাকে স্থানীয় দলের, আমাদের এই বৃহৎ দলের একজন ছোট ভাই, তিনি তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। আমরা সেই জিনিসটি ডিসি প্রশাসক বরাবর আমরা লিখিতভাবে জানিয়েছি। এই যে আপনার কাছে জানতে চাই যে এটি নিয়ে আসলে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে কিনা? জি, আমরা লিখিতভাবে আমরা রিটার্নিং কর্মকর্তা বরাবর বিষয়টি জানিয়েছি। শুধু আরেকটি বিষয় আমরা না বললেই নয়, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নাই, বরঞ্চ সবচাইতে আমাদের জন্য বেদনারই বলতে হবে, আমার প্রতিপক্ষ প্রার্থী যিনি জেলা বিএনপির একজন সভাপতি এবং দায়িত্বপূর্ণ পদে আছেন, আমাদের সরিষাবাড়ি আদ্রা এলাকার একটা নির্বাচনী ক্যাম্প, আমরা সেখানে একটা অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেছি এবং সেখানে শুরু করতে গিয়ে দ্বিতীয় দিনের মাথায় দেখা গেল যে আমাদের অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বন্ধ করতে গিয়ে আমরা পরে এই ঘরের মালিকের সাথে তার যে কথোপকথন, সেখানে তিনি বলতেছেন যে তাকে ভাড়া দেওয়া যাবে না, কত টাকা ভাড়া দিয়েছো, এই ভাড়ার টাকা ৫,০০০ টাকা ভাড়া দিয়েছে বলে জানায়। তখন সে ৫,০০০ টাকা পরিশোধ করার জন্য পরদিন সকাল 10:30টার সময় তার নিজ কার্যালয়ে দেখা করার জন্য অনুরোধ করে। এর যে রেকর্ড, এই রেকর্ডিংটা আমাদের কাছে আছে এবং এটা আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি, তাকে শুনিয়েছি এবং ইলেকশন ইনকোয়ারি কমিটি যিনি প্রধান একজন দায়িত্বশীল কর্মকর্তা ম্যাজিস্ট্রেট, তার কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। কাজে আমরা এই আচরণগুলো হচ্ছে একজন প্রার্থী হিসেবে নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ খেলাপ এবং পরিপন্থী এবং একজন প্রার্থীতে বাতিল হওয়ার জন্য যথেষ্ট কারণ। এখন আমরা অপেক্ষায় আছি যে ন্যায় বিচার
আমরা তাদের এই ইলেকশন ইনকোয়ারি কমিটি বিচারক যিনি আছেন তার কাছে আমরা ন্যায় বিচার পাই জি কিনা, আব্দুল এটা আওয়াল, আমরা আমি একটু এই পর্যায়ে আসতে চাইবো ওয়ারিস আলী মামুন আপনার কাছে, যে জামাত আসলে বিভিন্ন ধরনের অভিযোগ পেশ করছে যে তাদেরকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়গুলো আপনারা কিভাবে সামাল দিচ্ছেন, এবং একই সাথে জানতে চাইবো যে আপনাদের যারা বিরোধী দল আছেন তারা কিন্তু এক ধরনের অপপ্রচার বিএনপি নামে করছে, সেগুলো আপনারা কিভাবে সামাল দিচ্ছেন? দেখেন, আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনী মাঠে আমরা মনে করি যে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বী যারা, তাদের ভোটের রাজনীতির পার্থক্যটা অনেক অনেক ডিফারেন্স আর কি। আমরা ভোটের রাজনীতিতে অনেক বেশি এগিয়ে আছি। সেইখানে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন তাদের স্বাধীনতা বিরোধী একটি তকমা আছে, যেটা আসলে তারা জনগণের কাছে সেভাবে পৌঁছতে পারে নাই। দীর্ঘদিন পরে নির্বাচনে তারা তাদের প্রতীক নিয়ে জনগণের কাছে যাচ্ছে। এখানে দুইটি বিষয় আছে। একটি বিষয় হলো যে আমরা প্রথম থেকেই জামাত ইসলামী যারা নেতৃবৃন্দ তাদের কাছে আহ্বান করেছি, আমরা প্রশাসনকে আহ্বান করেছি যে 17 বছর যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, যাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি, মার খেয়েছি, মামলা খেয়েছি, যারা দুঃশাসন করেছে, সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে তাদের পতন হয়েছে। আজকে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে যদি তারা পতিত সরকারের কোন দোষরদেরকে তাদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে শক্তি বাড়াতে চায়, এটা সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা নির্যাতিত, তারা এটা মেনে নিতে চায় না। সেই ক্ষেত্রে দু এক জায়গায় কিছুটা সমস্যা হচ্ছে না আমি মনে করি না। সেটি আমরা সাথে সাথে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। জামালপুরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমি মনে করি না। আব্দুল আওয়াল সাহেব যেটি বললেন সরিষাবাড়ি ঘটনা, সেটি যদি সত্য হয়ে থাকে, আমি পরিষ্কারভাবে বলছি, যদি সত্য হয়ে থাকে, সেখানে কিন্তু সালিম তালুকদার সাহেব শক্তি প্রয়োগ করে নাই। সেখানে কিন্তু সালিম তালুকদার সাহেব বাধা প্রদান করে নাই। সেখানে যিনি গড় মালিক, তার সাথে হয়তো নিশ্চয়ই এরকম একটি সম্পর্ক আছে। সালিম তালুকদার সেখানে পৌরসভার মেয়র ছিল 3 বার, উপজেলা চেয়ারম্যান ছিল, ছাত্র জীবন থেকে রাজনীতি করে এই পর্যন্ত এসেছে। নিশ্চয়ই ওই মালিকের সাথে ওনার একটি সম্পর্ক আছে। সম্পর্কের ভিত্তিতে মালিক ওনাকে ফোন করেছে। উনি বলেছে যে ঠিক আছে, এটা অন্য কাউকে ভাড়া দেওয়ার দরকার নাই, আমি প্রয়োজন বোধে ভাড়া পরিশোধ করে দিব। এটা ওনার আবেদন। উনি কিন্তু ওইখানে কোনো প্রেশার করে নাই। আওয়াল সাহেব যেটা বললো যে ওনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে, নির্বাচনটাকে আপনারা যদি মানে বানচালের কোনো ষড়যন্ত্র থাকে, নির্বাচনে এই অভিযোগে প্রার্থিতা বাতিলের যদি প্রশ্ন আসে, তাহলে আমার কাছে মনে হয় যে এরকম আমরা দীর্ঘদিন পরে যে নির্বাচন, সেই নির্বাচনটা মানে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা চেষ্টা করছি যাতে এই জাতীয় কোনো ঘটনা না ঘটে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা যেখানেই ঘটছে, আমাদের জানানোর সাথে সাথে আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এবং আমরা মনে করি এখন পর্যন্ত নির্বাচনী মাঠ সকলের অনুকূলে আছে, সুন্দর আছে। জামাত ইসলামের একই ইউনিয়নে অনেকগুলো অফিস করছে, একই ওয়ার্ডে অনেকগুলো অফিস করছে, যেটা নির্বাচন আচরণবিধির বাইরে। তারপর কিন্তু এগুলো আমরা অবলম্বন করে একটা সুষ্ঠু পরিবেশের দিকে দাবিত হচ্ছি, যে নির্বাচনটাও হওয়া উচিত এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। সে জায়গায় আমি আহ্বান করবো যে অভিযোগের রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রকৃতপক্ষে আমরা জনগণের কাছে যাই, জনগণের মতামত দেওয়ার চেষ্টা করি, জনগণের ভোটের প্রতিফলন করার চেষ্টা করি। জি ওয়ারিস আলী মামুন, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু আবারও আসতে চাই আব্দুল আওয়াল আপনার কাছে। আগামী 31শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামী নারী সমাবেশের আয়োজন করবে। আপনার কাছে জানতে চাই যে আপনাদের যেই সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি আছে, শুরা কমিটি, সেখানে নারী নেতৃত্ব আছে কিনা একটু আপনার কাছে জানতে চাই, এবং সেই সাথে জানতে চাই যে নারী ভোটারদের কিভাবে কাছে টানবেন, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা বড় অংশ নারী ভোটার। যে ইসলামী নারী নেতৃত্বে যে বক্তব্যগুলো আছে এটা তো সুস্পষ্ট। রাষ্ট্র পরিচালনার জায়গায় মূল স্থানের জায়গায় একটা বক্তব্য ইসলামের আছে, কিন্তু তাছাড়া স্থানীয়ভাবে প্রতিনিধিত্বের জায়গায় ইসলামী নারীর নেতৃত্বের জায়গায় কোনো বাধা সৃষ্টি করা হয়নি। এই ক্ষেত্রে মানুষ না বোঝার কারণে, না জানার কারণে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য অন্যরাও দেয়, মানুষ অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য আগামী 31 তারিখে আমাদের নারী সমাবেশ যেটা হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা, আমরা বলবো এটা ঐতিহাসিক ঘটনা। যে আমাদের এতদিন পর্যন্ত আমাদেরকে যেভাবে অভিযোগ দেওয়া হতো যে আমরা নারীদের প্রতি সম্মান এবং মর্যাদার রক্ষা আমাদের দ্বারা হয় না, বা তাদেরকে আমরা স্পেস দেই না, কিন্তু তার একটা চমৎকার একটা উপযুক্ত জবাব আমরা মনে করি এই সমাবেশের মধ্যেই দেওয়া হবে। আব্দুল আওয়াল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামের পক্ষ থেকে কোনো নারী নেতৃত্ব বা কোনো নারীকে মনোনয়ন দেওয়া হয়নি কেন?
এটা নারী নেতৃত্ব হয়তো আমাদের বিবেচনাতে উপযুক্ত এবং যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের হয়তো স্থানীয় পর্যায়ে ঘাটতি থাকতে পারে। এই পর্যায়ে আমাদের নারী নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে যে ধরনের আরো প্রস্তুতি এবং মনোনিবেশ দূরদর্শী থাকা দরকার, সেই ক্ষেত্রে আমাদের হয়তো ঘাটতি থাকতে পারে। যেহেতু যার আপনি কারণে ঘাটতির হয়তো কথা বলছেন, সেক্ষেত্রে আসলে নারী ভোটারদেরকে টানতে আপনাদের তো নারী ভোটাররা আসলে কিভাবে জামাত ইসলামের প্রতি আশ্বস্ত হবে? আমরা মূলত যে জিনিসটি মানে মহিলা বোনদের কাছে আমরা যেটা বলতে চেয়েছি, আকৃষ্ট হওয়ার যে বিষয়গুলো সেগুলো এই এখন বর্তমান মানে আমাদের এই দেশের পরিচালনা করার যাইতে মূল এবং আদর্শিক ভিত্তির জায়গায় যে সমস্যাগুলো, মূল যে সমস্যাগুলো আছে যেটা মানুষ মনে করে, এই ক্ষেত্রে এই সমস্যাগুলোকে তারা জাতীয় সমস্যা হিসেবে তারা দেখছে। এই ক্ষেত্রে পুরুষ নারী নেতৃত্ব হলেই সমস্যার সমাধান হবে, এটা নারীদের ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি তারা মনে সেক্ষেত্রে করে। নারী নেতৃত্বে তো কি আসলে বিশ্বাস করেন না? হ্যাঁ, আমরা তো আমাদের 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 যে কর্মসূচি এবং জাতীয় রাজনীতি যে আমাদের অবস্থান এবং এই সমাজ পরিবর্তনের জায়গায় আমাদের যে বক্তব্য, এই বক্তব্যের জায়গায় আমরা বারবার এই কথাটা তার প্রাসঙ্গিক ভাবে তাদেরকে বলেছি যে আমরা যদি দায়িত্ব প্রাপ্ত হই দেশ পরিচালনার জায়গায়, তাহলে নারীদের সম্মান এবং মর্যাদা দেওয়া হবে, তাদের সুরক্ষা দেওয়া হবে, তাদের যে ধরনের মৌলিক অধিকারের বিষয়গুলো আছে জীবন মান উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য, সব বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেটা করব। এই প্রতিশ্রুতি তাদের কাছে আমরা যেভাবে রাখছি এবং মাঠ পর্যায়ে আমরা নারী বোনদের কাছে গিয়ে আমরা তাদের যে প্রতিক্রিয়া এবং মানে ভালোবাসা এবং সহযোগিতা এবং মনোভাব আমাদের সামনে যেভাবে ব্যক্ত করেছে, তাতে আমরা সেটা আমাদের প্রত্যাশার চাইতে অনেক বেশি সহযোগিতা আমরা তাদের কাছে মাঠ পর্যায়ে পাচ্ছি। এই জন্য নারী বোনেরা, আমরা আশা করি একটা বিশাল অংশ আগামী 12 তারিখের নির্বাচনে আমাদের অনুকূলে তাদের মতামত ব্যক্ত করবে। জি, জনাব আব্দুল আওয়াল, আপনি আমাদের সাথেই থাকবেন। ওয়ারিস আলী মামুন, আপনার কাছে একটু আসতে চাই যে বিএনপির পক্ষ থেকে নারী ভোটারদের জন্য কি ধরনের সুবিধা দেওয়া হচ্ছে এবং ফ্যামিলি কার্ড নিয়েও একটু আপনার কাছে জানতে চাই, সেই সাথে যে কৃষকদের জন্য এক ধরনের কার্ডের ব্যবস্থা করা হয়েছে সেটি নিয়ে জানতে চাই। এবং যেহেতু আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারের সংখ্যা আসলে ব্যাপক, সেক্ষেত্রে আসলে নারীদের জন্য কি কি ধরনের সুবিধা রাখছেন আপনারা? দেখুন, আমি প্রথমত যে কথাটি বলতে চাই যে এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এখানে একটি বাস্তবতা হচ্ছে যে এই নারীদেরকে পশ্চাৎপদ রেখে এই নারীদেরকে মানে উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে না পারলে এদেশের কখনোই উন্নয়ন ত্বরান্বিত হবে না, টেকসই হবে না। সেই ক্ষেত্রে আমাদের নীতি কিন্তু দ্বৈত নীতি না, আমাদের নীতি প্রথম থেকেই, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান নারীদেরকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়ে তাদেরকে সেই সময় আর সেলাই প্রশিক্ষণ, হাঁস মুরগি পালন প্রশিক্ষণ দিয়ে, ঋণ দিয়ে কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। নারী নেতৃত্বের বিকাশের জন্য নানা পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের নেতৃত্ব মেধা বিকাশের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন, বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। সেই সূত্র ধরেই বিএনপি এবং বিএনপির বর্তমান নেতা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের নির্বাচনী যে প্রতিশ্রুতি, আমরা যে আগামী দিনে নির্বাচিত হলে দেশকে আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই প্রেক্ষাপট সামনে রেখে যে ৩১ দফার রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেছেন, তার মধ্যে অন্যতম একটি দফা হচ্ছে এই দেশের নারীদেরকে নিয়ে। সেইখানে আমরা যেটি বলি যে নারীদের সম্মান বাড়াতে হবে, মর্যাদা বাড়াতে হবে, ক্ষমতা বাড়াতে হবে। আমরা মনে করি নারীদের ক্ষমতায়নের মূল জায়গাটা হলো শিক্ষা, নারীদের ক্ষমতায়নের মূল জায়গাটা হলো উপার্জন। নারীদেরকে উপার্জনের সাথে সম্পৃক্ত করতে পারলে, নারীরা যখন পরিবারের সহযোগিতা করতে পারে, সাপোর্ট দিতে পারবে, তখন ওই পরিবারের নারীর মর্যাদা বাড়বে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নেতা তারেক রহমান যেটি বলেছেন যে ফ্যামিলি কার্ড, যেটি বলছেন আপনি, যে ফ্যামিলি কার্ডটা এটা হলো যে বাংলাদেশে জরিপ করে পর্যায়ক্রমে যে সমস্ত পরিবারগুলো দরিদ্র অসহায় তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে মাসিক একটি সহযোগিতা দেওয়া, যেই সহযোগিতা ওই পরিবারের মহিলা সদস্যের মাধ্যমে ওই পরিবার উপকারভোগী হবে। সঙ্গত কারণে ওই পরিবারে ওই মহিলা সদস্যের মর্যাদা বাড়বে, ক্ষমতা বাড়বে। এই উদ্যোগটি আসলে জনস্বার্থে নেওয়া, দেশের স্বার্থে নেওয়া, মানবতার স্বার্থে নেওয়া। আমরা মনে করি যে এটা আসলে বিএনপির নতুন কিছু না, বিএনপির দীর্ঘদিনের নারীদের নিয়ে যে কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে এটা আগামী দিনের একটি চিন্তা পরিকল্পনা। পাশাপাশি যে কথাটি জামাত ইসলামের অধ্যাপক আব্দুল আওয়াল সাহেব, অ্যাডভোকেট আব্দুল আওয়াল সাহেব যেটি বললেন, উনি কিন্তু দ্বৈত নীতি ওনার কথাতেই পরিষ্কার।
উনি নারীর নেতৃত্বের বিকাশ ঘটাতে চান না, কিন্তু নারীদেরকে মর্যাদা দিতে চান, ক্ষমতা দিতে চান। উনি নারী নেতৃত্বের বিকাশ ঘটাবেন না, নারীদের মর্যাদা দিবেন, ক্ষমতা দিবেন, এটা মুখ দিয়ে বললে হবে না, এটার বাস্তবতা থাকতে হবে। সেই বাস্তবতা আমরা মনে করি যে ওনারা এক এক সময় এক এক রীতি অবলম্বন করছেন। ভোটের প্রয়োজনে আপনি ইসলামী আইনের কথা বলছেন, আবার হিন্দুদের কাছে গিয়ে আপনারা কীর্তনে গান বাজনা করতেছেন। এটা দ্বৈত নীতি। আমরা ন্যায় ভিত্তিক সমাজের কথা বলতেছেন। জামালপুরে আল আকাবার নামে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, জামাত ইসলামের আমির, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ একটি এনজিও খুলে সেইখানে কয়েক হাজার কোটি টাকা জামালপুরবাসীর বিভিন্ন পর্যায়ের মানুষের সম্পদ লুট করেছেন। এখন পর্যন্ত সে প্রতিকার করতে পারেন নাই। আপনারা দেখেছেন কিছুদিন আগে টেলিভিশনে দেখানো হয়েছে, পত্রিকায় ছবি ছাপানো হয়েছে যে একজন জামাত ইসলামের নেতাকে সেই গ্রাহকরা ধরে জুতার মালা পরিয়ে মিছিল করিয়েছেন। এটা ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে যাত্রা, সেই যাত্রায় জামাত ইসলামের সাথে এই কথাগুলো সংগতপূর্ণ না। তারা মূলত ভোটের রাজনীতি এই কথাগুলো মানুষকে বলার চেষ্টা করছেন। আমার কাছে মনে হয় সেটি মানুষের কাছে খুব বেশি। জি, ওয়ারেস আলী মামুন, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেবার জন্য।